হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আরজিএম অনলাইন ক্লাসেস। আরজিএম এডুকেশন ইউটিউব চ্যানেলে রোজ বেলা 12টার স্পেশাল ইংলিশ গ্রামার অ্যান্ড ভোকাবুলারি ক্লাসে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। তোমরা প্রাইমারি টেট, আপার প্রাইমারি টেট, পঞ্চায়েত বা যে কোনো পরীক্ষার জন্য প্রস্তুতি নাও না কেন, বিশেষ করে পুলিশের পরীক্ষার জন্য অনেকে বলেছিল ইংরেজি ক্লাসগুলো। তো প্রত্যেকটা ক্লাসের কথা মাথায় রেখে, প্রত্যেকটা এক্সামের কথা মাথায় রেখে আমরা কিন্তু এই এক্সামটা এক্সামের যে পয়েন্ট অফ ভিউ থেকে আমরা এই কোয়েশ্চেন্সগুলো রেডি করেছি, এবং বিশেষ করে আমরা যে ক্লাসেসগুলো করাচ্ছি সেখানে আমরা টপিক ধরেছি এবং সেই টপিকগুলো অনুযায়ী যেই পরীক্ষার জন্য কমন টপিকস রয়েছে সেগুলোকে আগে করাবো, তারপরে কিন্তু আস্তে আস্তে আমরা স্পেসিফিকে যাব। তো সেই কারণেই দেখো টাইটেল দিয়েছি ডেইলি ইংলিশ ফর অল, এটা প্রত্যেকের জন্যই, যারা যারা বিভিন্ন চাকরি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ সেটা, ঠিক আছে। বাই আরজিএম এডুকেশন, ফাউন্ডেশন রুলস অফ সাবজেক্ট অ্যান্ড ভার্ব এগ্রিমেন্ট। আমরা গতকাল এটা করেছিলাম, আজকে পার্ট নাম্বার 2টা। তো গতকাল আমরা 11টা রুল করেছি এবং তারপর সেগুলোর থেকে প্র্যাকটিসও করেছি, প্র্যাকটিস সেটও ছিল। তোমরা যারা যারা ক্লাসেসগুলো করবে লাস্টে কাইন্ডলি কমেন্ট সেকশনে না ওই প্র্যাকটিস সেটের অ্যান্সারগুলো একটু করে দেবে, তাহলে পরে আমি ম্যাচ করে নিতে পারবো তোমাদের অ্যান্সারের সাথে। তো কম্পাউন্ড সাবজেক্টস, কানেক্টার্স অ্যান্ড অ্যাডভান্সড এগ্রিমেন্ট রুলস, আজকে আমরা তারপর থেকে অর্থাৎ 11টার পর থেকে 12 নম্বর রুল থেকে শুরু করব। রুল নাম্বার 12, একটু ব্যাপারটা বোঝার চেষ্টা করি। বলেছে কম্পাউন্ড সাবজেক্টস জয়েন বাই অ্যান্ড। কম্পাউন্ড সাবজেক্টটা কি? মনে করো এরকম আছে রাম অ্যান্ড রহিম, তাহলে কি এখানে রাম সাবজেক্ট 1, এখানে রহিম সাবজেক্ট 2, আর অ্যান্ড হচ্ছে কি একটা হচ্ছে কানেক্টর, মানে এটা হচ্ছে কম্পাউন্ড করলো বাক্যটাকে তো বলছি কেন, এই ফ্রেজটাকে কম্পাউন্ড করলো, বা বলা যেতে পারে এই ওয়ার্ডসগুলোকে যুক্ত করলো, মার্চ করলো রাম আর রহিমকে। তো কম্পাউন্ড সাবজেক্টস জয়েন বাই অ্যান্ড ইউজুয়ালি টেক আপ প্লুরাল ভার্ব। ঠিক আছে, দেখো এখানে যেমন দিয়েছে রাহুল অ্যান্ড রোহিত, তাহলে এখানে সাবজেক্ট 1 রাহুল, সাবজেক্ট 2 রোহিত, আর ব্রাদার্স করলো, ইজ ব্রাদার্স কিন্তু করলো না। মাই ফাদার অ্যান্ড মাদার হ্যাভ অ্যারাইভড, আমার বাবা এবং মা এসেছেন। বুকস অ্যান্ড নোটবুকস আর অন দ্য টেবল, বুকস এবং নোটবুক কোথায়, আর আছে, তাহলে প্লুরাল করলো। রিডিং অ্যান্ড রাইটিং আর ইম্পর্টেন্ট, তাহলে যদি আমরা দেখি যে দুটো সাবজেক্ট আলাদা আলাদা থাকে এবং সেটাকে মাঝখানে যুক্ত করা হলো অ্যান্ড দিয়ে, তাহলে আমরা প্লুরাল ভার্বকে নেব। এখানে বলেছে when two or more subjects are joined by and the verb becomes plural। এক্ষেত্রে গতকাল কিন্তু একটা আমরা ক্লাসে করেছিলাম এটারই একটা অংশ হিসেবে, যে এরকম করেছিলাম দ্য পয়েট অ্যাকচুয়ালি অ্যান্ড ফিলসফার ইজ প্রেজেন্ট। তাহলে তোমরা বলবে যে স্যার তাহলে তো এখানে আর হলো না, এখানে দেখো দ্য আছে পোয়েটের আগে, ফিলোসফার আগে দ্য নেই, তার মানে এই পোয়েট অ্যান্ড ফিলোসফার একটাই ব্যক্তি। তো এই বিষয়টা কিন্তু বুঝে নিতে হবে, অর্থাৎ আমাদেরকে দেখতে হবে ব্যতিক্রমী সিস্টেমটাকে ফলো করছে কিনা আবার। ঠিক আছে, তো বেসিক্যালি আমরা দেখবো অ্যান্ড দিয়ে যদি দুটো সাবজেক্টকে যুক্ত করা হয় তাহলে আমার ভার্বটাও প্লুরালি হবে। নেক্সট আসে নাম্বার 13। কোথাও বুঝতে না পারলে কিন্তু কমেন্ট সেকশন খোলা রয়েছে, জানাবে। তোমাদের বুঝতে পারাটাই হচ্ছে আমার এই লেকচার দেওয়াটার প্রধান উদ্দেশ্য। তোমরা বুঝতে না পারলে আমারই অসুবিধা হবে, কারণ তোমরা বুঝতে না পারলে প্র্যাকটিসগুলো করতে পারবে না। তো বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, সেগুলোকে আবার কিন্তু পুনরায় করানো হবে। রুল নাম্বার 13, ইফ কম্পাউন্ড সাবজেক্টস ফর্ম ওয়ান আইডিয়া সিঙ্গুলার ভার্ব, তখন কিন্তু লাগবে, অর্থাৎ সামটাইমস টু ওয়ার্ডস জয়েন্ট বাই অ্যান্ড মিন ওয়ান থিং, ওয়ান ইউনিট, যেটা আগেরটাতে বললাম যে দ্য পয়েট অ্যান্ড ফিলসফার, এখানে কিন্তু একজনকে বোঝাচ্ছে, মানে সিঙ্গেল ইউনিটকে বোঝাচ্ছে। ঠিক তেমনি ব্রেড অ্যান্ড বাটার, আমি যদি আলাদা করে ব্রেড লিখি, আমি যদি আলাদা করে বাটার লিখি, তাহলে এটা একটা সাবজেক্ট হচ্ছে, এটা একটা সাবজেক্ট হচ্ছে, তাই তো? আমি কিন্তু এই ব্রেড দিয়ে একটা আলাদা বাক্য বানাতে পারবো, বাটার দিয়ে আলাদা একটা বাক্য বানাতে পারবো। যখনই ব্রেড অ্যান্ড বাটার হয়ে গেল, এখানে ইজ হচ্ছে কেন? কারণ ব্রেডের উপরে বাটার লাগিয়ে তারপর সেটাকে খাওয়া হয়, তাহলে এটা একটা সিঙ্গেল ডিশ হয়ে গেল, সিঙ্গেল কুইজিন হয়ে গেল, খাবারের একটা সিঙ্গেল আইটেম হয়ে গেল। যেমন আমরা রাইস অ্যান্ড কারি, যে পরেরটা রাইস অ্যান্ড কারি, আমি গতকাল তোমাদের বলেছিলাম মাছ ভাতের ব্যাপারটা। তো রাইস অ্যান্ড কারি ইজ ডেলিশিয়াস, আমি রাইসটাকে আলাদা করে কিন্তু করতে পারতাম একটা বাক্য, আবার কারিটাকেও আলাদা করে করতে পারতাম বাক্য, তাই না? যে আই ইট রাইস, বা আমি এরকম লিখতে পারতাম মাই মম ইজ কুকিং কারি। তাহলে দুটোই আলাদা আলাদা কিন্তু নাউন হিসাবে ব্যবহার হচ্ছে আলাদা আলাদা জায়গাতে, কিন্তু যখন রাইস অ্যান্ড কারি একসাথে ব্যবহার করছি আমি, তখন সেটা একটা সিঙ্গেল সাবজেক্টকে ডিনোট করছে। স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস, এই যে দেখো স্লো অ্যান্ড স্টেডি, তাহলে আমি কী করলাম? উইন্স করে দিলাম, উইন কিন্তু করলাম না। আমরা কখন জানি উইন্স হয়? ভার্বের সাথে এস বা ইএস যুক্ত কখন হয়? যদি সাবজেক্টটা
থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকে, 3ps থাকে, তাহলেই ভার্বের সঙ্গে এস বা ইএস যুক্ত। যেমন হি রিডস নিউজ পেপার, তাই তো? তাহলে রিডস হয়ে গেল। ঠিক তেমনি তাহলে এখানে তুমি বলবে যে স্লো অ্যান্ড স্টেডি দুটো আলাদা আছে। স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস হচ্ছে যে ধীরে এবং সঠিকভাবে চলবে সে রেস জিতবেই। অর্থাৎ ওই যে আমরা টর্টয়েজ অ্যান্ড হেয়ারের গল্পটা পড়েছিলাম, ঠিক সেটা। তারপরে কি টাইম অ্যান্ড টাইড ওয়েটস ফর নান, এই যে ওয়েটস হয়ে গেল এখানে, ওয়েট কিন্তু নয়, ওয়েটস হয়ে গেল। কেন? কারণ সময় এবং স্রোত কারোর জন্য থেমে থাকে না। এখানে সময় এবং স্রোতকে বোঝানোর জন্য, অর্থাৎ একটা ইউনিটকে বোঝানোর জন্য এটা কিন্তু করা হয়েছে। বোঝা গেছে ব্যাপারটা? নেক্সটে আসি, মোর এক্সাম্পলস। ফিশ অ্যান্ড চিপস ইজ মাই ফেভারিট ডিশ। ফিশ অ্যান্ড চিপস, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ইজ মাই ফেভারিট কম্বিনেশন। তো এই যেখানে ডিশ, এই চিপস, ফিশ অ্যান্ড চিপসকে হচ্ছে ডিশের একটা ডিশ, আর ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হচ্ছে কম্বিনেশন, অর্থাৎ এটাকে ডিনোট করছে। এভাবে আমরা কিন্তু করতে পারবো। এবার কম্পেয়ার করি দুটাকে, কেয়ারফুলি কম্পেয়ার করতে বলেছে। ব্রেড অ্যান্ড বাটার ইজ টেস্টি, ওয়ান ফুড আইটেম। আবার ব্রেড অ্যান্ড বাটার আর কেপ্ট অন দ্য টেবল, টু সেপারেট থিংস। দেখো ব্যাপারটা বোঝো এখানে। ব্রেড অ্যান্ড বাটার ইজ টেস্টি, কারণ ব্রেড অ্যান্ড বাটার মানে যখন আমি ব্রেডের মধ্যে বাটার লাগিয়ে খাচ্ছি তখন সেটা টেস্টি, কিন্তু যখন টেবিলে রাখা আছে, ব্রেড আলাদা রাখা আছে, বাটার আলাদা রাখা আছে, তখন সেটা কিন্তু আলাদা আলাদা আইটেম আছে। যখন আমি বলছি রাইস অ্যান্ড কারি আর কেপ্ট অন দ্য টেবল, তাহলে রাইস আলাদা মানে কন্টেনারে রাখা আছে, কারিটাও আলাদা কন্টেনারে রাখা আছে। যখন আমি খাচ্ছি, আমার যে প্লেটের মধ্যে যখন আমি রাইস নিলাম, তারপরে কারি নিলাম, তারপরে সেটাকে আমি মিক্স করে খাচ্ছি, তখন সেটা একটা সিঙ্গেল ইউনিট হয়ে গেল। ব্যাপারটা আশা করি বুঝতে পেরেছো। একদম ইজি ল্যাঙ্গুয়েজে এখানে করানো হয়েছে যাতে করে তোমরা বুঝতে পারো বিষয়গুলোকে। এরপরে নেক্সট হচ্ছে সেম পারসন থিং উইথ টু ডেসক্রিপশনস, সিঙ্গুলার হবে। ওই যে আগেরটা যেটা আমরা পড়লাম, দ্য পয়েট অ্যান্ড দ্য ফিলসফার। দেখো, দ্য পয়েট অ্যান্ড ফিলসফার ওয়াজ রেসপেক্টেড। মনে রাখবে এক্ষেত্রে যদি দুটো আর্টিকেল থাকে, সেটা দ্য হতে পারে, এ হতে পারে, অ্যান হতে পারে, যেটা আমরা এখানে করেছি। ইফ আর্টিকেলস আর রিপিটেড ডিফারেন্ট পারসনস, তাহলে প্লুরাল ভার্ব। কিরকম? দ্য পোয়েট অ্যান্ড দ্য ফিলসফার হ্যাভ অ্যারাইভড। গতকাল এটা নিয়ে একটু বলেছিলাম তোমাদেরকে, তো আজকে নিয়মটাকেই তোমাদের জন্য আলাদা করে রেডি করে দিয়েছি। তো সেম পারসন থিং উইথ টু ডিসক্রিপশনস, মানে যদি একই ব্যক্তির আলাদা আলাদা ডিসক্রিপশন থাকে, যেমন আমি বললাম যে দ্য সিঙ্গার অ্যান্ড ড্যান্সার, অর্থাৎ যে সিঙ্গার সেই ড্যান্সার। কিন্তু যদি আমি বলতাম দ্য সিঙ্গার অ্যান্ড দ্য ড্যান্সার, ব্যাপারটা বুঝতে পারছো কিনা? দ্য সিঙ্গার অ্যান্ড ডান্সার, আবার আমি তার পরিপ্রেক্ষিতে এটা লিখছি দ্য সিঙ্গার অ্যান্ড দ্য ডান্সার, তাহলে এখানে দুটো দা আছে, দুটো দা আছে, তাই না? দুটো দা থাকলে এখানে প্লুরাল হবে। আর যদি একটা দা থাকে, বুঝতে হবে একজনকেই বোঝানো হচ্ছে, সিঙ্গার এবং ড্যান্সার একজনই ব্যক্তি। ঠিক সেভাবেই এটা কিন্তু করেছে। তো এখানে যেটা মনে রাখতে হবে, সিঙ্গেল আর্টিকেল যদি থাকে তাহলে সিঙ্গুলার হবে, রিপিটেড আর্টিকেল যদি থাকে, রিপিটেড আর্টিকেল কি, যে দ্য সিঙ্গার আর দ্য ড্যান্সার, তাহলে এখানে দুটো আর্টিকেল চলে আসলো, তাহলে সেটা প্লুরাল হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এই অবধি আমাদের ক্লিয়ার, একদম ক্লিয়ার। নেক্সটে আসি, নাম্বার 15। আমরা ইদার অর নিদার অর নিয়ে গতকালই করেছিলাম। এখানে বলছে ইদার অর টেক্স ভার্ব অ্যাকর্ডিং টু দ্য নিয়ারেস্ট সাবজেক্ট, দ্য ভার্ব এগ্রিজ উইথ দ্য সাবজেক্ট ক্লোজেস্ট টু ইট। অর্থাৎ ইদার অর যেটা রয়েছে সেটা হচ্ছে যেটা ক্লোজ, ভার্বের সামনে যেটা থাকবে, ভার্বের কাছে যেটা থাকবে সেটার সাথে সম্পর্কে করবে। আমি এরকম করলাম যে ইদার বা আইদার সচিন অর দ্য টিম, ঠিক আছে, বা টিম মেম্বার্স করে দিই, তাহলে বুঝতে আরো সুবিধা হবে তোমাদের। দ্য টিম মেম্বার্স ড্যাশ, আচ্ছা ড্যাশ লিখলাম না, মনে করো উইন নাকি উইন্স, কি করবে এখানে? দ্য ম্যাচ। তাহলে ইদার আর অর রয়েছে, তাহলে হয় সচিন অথবা সব গোটা টিম মিলে ম্যাচটা জেতাবে। তাহলে এখানে অরের পরে যেটা আছে, অর্থাৎ ভার্ব এখানে উইন আর উইন্স, তাহলে ভার্বের কাছে যে থাকবে তার সাথেই আমি সম্পর্কটা করব, তাহলে এখানে উইন হয়ে যাবে। তাহলে সচিনের জন্য কিন্তু এখানে উইন হলো না, এখানে দ্য টিম মেম্বার্সদের জন্য এখানে উইনটা হলো। ঠিক সেরকমই ইদার রাম অর ইজ ব্রাদার্স, দেখো এটা হচ্ছে সিঙ্গুলার আছে আর এটা আছে প্লুরাল। এটা যেহেতু প্লুরাল আছে তাই এখানকার ভার্বটাও আমাকে প্লুরালে আনতে হলো, যেহেতু ভার্বের কাছে এ বসেছে। আবার ইদার দ্য বয়েজ অর দেয়ার ফাদার, তাহলে এখানে এই দ্য বয়েজ হচ্ছে প্লুরাল আর দেয়ার ফাদার হচ্ছে সিঙ্গুলার, তাহলে এই দ্য ফাদারের সাথে এখানে ইজ বসলো। ঠিক আছে, ঠিক তেমনি
ইদার মাই ফ্রেন্ডস অর মাই সিস্টার ইজ অ্যাটেন্ডিং, ইদার মাই ফ্রেন্ডস অর মাই সিস্টার ইজ অ্যাটেন্ডিং, কেন? কারণ এখানে মাই সিস্টারের সঙ্গে এখানে ইজের সম্পর্কটা হয়েছে। ইদার আর নিদার নরের ক্ষেত্রেও সেমই হবে, নিদার নটটাও কিন্তু সেমই থাকবে। একবার দেখে নাও, নিদার রাহুল নর হিজ ব্রাদার্স আর প্রেজেন্ট, যেহেতু এখানে ব্রাদার্স আছে তাই প্রেজেন্ট হয়ে গেল। আবার দেখো দ্য টিচারের সাথে এখানে ওয়াজ হয়ে গেল, আবার এখানে দেখো দ্য প্রিন্সিপালের সঙ্গে এখানে ইজ হয়ে গেল। আগে যতই প্লুরাল থাকুক না কেন বা সিঙ্গুলার থাকুক না কেন, অর্থাৎ যেখানে আমার ভার্বের সাথে যে নাউনটা বসেছে ইদার অর আর নিদার নরের সাথে শুধুমাত্র সেই নিয়মটাই বসবে বা সেই ভার্বটাই বসবে। এই অবধি গতকাল আমরা মোটামুটি করে ডিসকাস করেছিলাম। আচ্ছা, এবার আসো আরেকটা নতুন টপিকে, সেটা কি নট অনলি বাট অলসো। নট অনলি বাট অলসো মানে কি? শুধু এটা নয়, ওটাও। নট অনলি আই প্লেইড ক্রিকেট বাট অলসো আই স্কোর্ড আ সেঞ্চুরি, যে আমি যে শুধু ক্রিকেট খেলেছি তা নয়, আমি সেঞ্চুরিও করেছি। তাহলে এখানে কি দুটোকেই অ্যাকচুয়ালি স্বীকার করা, বাট নেগেটিভ একটা সেন্স মনে হচ্ছে, কিন্তু নেগেটিভ সেন্সের মাধ্যমে পজিটিভ বিষয়কে স্বীকার করা হচ্ছে। একটা এক্সাম্পল দেখো, এক্সাম্পলে বলেছে নট অনলি দ্য টিচার বাট অলসো দ্য স্টুডেন্টস ওয়্যার এক্সাইটেড। তাহলে এখানে কি বলেছে? নট অনলি বাট অলসো ফলোজ নিয়ারেস্ট সাবজেক্ট রুল। নিয়ারেস্ট সাবজেক্ট মানে ভার্বের সাথে যে বসেছে, ভার্বের কাছাকাছি যে বসেছে। সো নট অনলি দ্য টিচার বাট অলসো দ্য স্টুডেন্টস ওয়্যার এক্সাইটেড, তাহলে এখানে ওয়্যার কেন বসলো? কারণ স্টুডেন্টস রয়েছে। ঠিক তেমনি নট অনলি দ্য স্টুডেন্টস বাট অলসো দ্য টিচার ওয়াজ এক্সাইটেড, তাহলে টিচারের সাথে ওয়াজ বসলো কেন? কারণ এটা সিঙ্গুলার রয়েছে। আবার নট অনলি রাম বাট অলসো হিজ ফ্রেন্ডস আর কামিং, তাহলে এখানে কেন হিজ ফ্রেন্ডস? তাহলে বুঝতে হবে যে আমি ইদার অর করি বা নিদার নর করি, বা আমি নট অনলি বাট অলসো করি। ঠিক আছে, আমাকে ভার্বের সাথে যে সাবজেক্টটা বসবে তাকে নিয়ে আমাকে সম্পর্ক করতে হবে। আরও এক্সাম্পল দেখো, নট অনলি দ্য বুকস বাট অলসো দ্য ব্যাগ, এই যে ব্যাগ আছে তাহলে এখানে ইজ হয়ে গেল। নট অনলি দ্য ব্যাগ বাট অলসো দ্য বুকস, এখানে বুকস হলো আর হয়ে গেল। বুঝতে পেরেছো ব্যাপারটা? তাহলে কি করে চেঞ্জেসটা হচ্ছে। এবার আসি অ্যাজ ওয়েল অ্যাজ, টুগেদার উইথ, অ্যালং উইথ, ডু নট মেক সাবজেক্ট প্লুরাল। দিস ফ্রেজেস আর নট ইকুয়াল টু অ্যান্ড। অ্যাজ ওয়েল অ্যাজ মানে অ্যান্ড নয়, টুগেদার উইথ মানে অ্যান্ড নয়, অ্যালং উইথ মানে অ্যান্ড নয়। অ্যান্ড যেরকম আমার হচ্ছে সাবজেক্ট ওয়ান অ্যান্ড সাবজেক্ট টুকে যোগ করছিল, এখানে অ্যাজ ওয়েল অ্যাজ বা টুগেদার উইথ বা অ্যালং উইথ এগুলো কিন্তু অ্যান্ডের মতো কাজ করবে না। দ্য ভার্ব এগ্রিস উইথ দ্য মেইন সাবজেক্ট, এই ক্ষেত্রে কি হবে? এক্ষেত্রে যারা মেইন সাবজেক্ট রয়েছে বাক্যের তার সঙ্গে এগ্রি করবে। একটা এক্সাম্পল দিলে বুঝে যেতে পারবো আমরা। দ্য টিচার, এখানে মেইন সাবজেক্ট হচ্ছে দ্য টিচার, অ্যালং উইথ দ্য স্টুডেন্টস, তাহলে এখানে ইজ কেন বললো? টিচার, যেহেতু মেইন সাবজেক্টের সঙ্গে এটা সম্পর্ক হচ্ছে। ঠিক আছে, তোমরা কিন্তু নোট ডাউন করবে, নোট ডাউন কিন্তু করবে। এই অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যালং উইথ, টুগেদার উইথ এগুলো থাকলে যেটা মেইন সাবজেক্ট সেই মেইন সাবজেক্টের সঙ্গে এটা তুলনা করবে বা সম্পর্ক করবে। যেরকম এখানে রাম, অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ফ্রেন্ডস, এখানে হিজ ফ্রেন্ডস কিন্তু মেইন সাবজেক্ট নয়, রাম মেইন সাবজেক্ট, তাই রামের জন্য হ্যাজ বসলো। দ্য প্রিন্সিপাল টুগেদার উইথ দ্য টিচার্স, তাহলে এখানে টিচার্স কিন্তু মেন নয়, তাহলে এখানে প্রিন্সিপালটা মেন, তাই ওয়াজটা এখানে বসলো। আবার দ্য ফাদার অ্যালং উইথ মাই আঙ্কল ইজ গোয়িং, তাহলে এখানে ইজটা কার জন্য বসলো? ফাদারের জন্য। তাহলে যদি অ্যালং উইথ, টুগেদার উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ এগুলো থাকে, তাহলে আমাকে কি দেখতে হবে? তাহলে আমাকে দেখতে হবে যে মেইন সাবজেক্টটা কী রয়েছে সেই অনুপাতে আমি ভার্বটাকে বসাবো। আর রুল নাম্বার 19টা কি? রুল নাম্বার 19 হচ্ছে উইথ ইনক্লুডিং বিসাইডস, উইথ ইনক্লুডিং বিসাইডস, ইন অ্যাডিশন টু, ডু নট আফেক্ট ভার্ব। তাহলে উইথ ইনক্লুডিং বিসাইডস ইন অ্যাডিশন টু ভার্বকে অ্যাফেক্ট করবে না। একটা এক্সাম্পল দেখি, দ্য বয় উইথ হিজ ফ্রেন্ডস, তাহলে উইথ আছে, কোনো যায় আসে না, মেইন সাবজেক্টের সাথেই আমাকে সম্পর্ক করতে হবে। ঠিক একই রকমভাবে দ্য টিচার ইনক্লুডিং দ্য স্টুডেন্টস আছে এখানে, তবুও আমি ইউজ করলাম কেন? কারণ আমার দ্য টিচার এখানে সিঙ্গুলার রয়েছে। বুঝা গেল? মাই ব্রাদার বিসাইডস হিজ কাজিনস হ্যাজ অ্যারাইভড, তাহলে হ্যাজ কেন করলাম আমি? কারণ এখানে মাই ব্রাদারটা সিঙ্গুলার রয়েছে। আরও এক্সাম্পল দেখো, দ্য ম্যানেজার উইথ অল এমপ্লয়িজ ওয়াজ প্রেজেন্ট, তাহলে কেন? তাহলে ম্যানেজারটা হচ্ছে এখানে মেন সাবজেক্ট, তাহলে এখানে ওয়াজ হলো। আবার দ্য ক্যাপ্টেন ইনক্লুডিং হিজ টিম হ্যাজ লেফট, তাহলে এখানে ক্যাপ্টেনটা হচ্ছে মেইন সাবজেক্ট হলো, তাই এখানে হ্যাজ হয়ে গেল, হ্যাভ কিন্তু হলো না। বোঝা গেছে ব্যাপারটা? আমাদের দেখতে হবে এই নিয়মগুলোকে দেখে আমাদের মনে রাখতে হবে যে কোনগুলো কি রয়েছে, এগুলো নোট ডাউন করে নাও তোমরা। ঠিক আছে, যে এক সাইডে তোমরা লিখবে সিঙ্গুলার প্লুরাল করে হিসাব করে তোমরা কিন্তু করে নাও। নেক্সট আসবো ইচ।
আমরা গতকাল করেছিলাম ইচ দিয়ে, এটা হচ্ছে স্পেসিফিক ভাবে এটা আলাদা করে করেছি। ইচ বিফোর কম্পাউন্ড সাবজেক্টস। কম্পাউন্ড সাবজেক্টটা কি, এখানে একটা এক্সাম্পল দেখো, এই যে বয়, এটা হচ্ছে সাবজেক্ট 1, গার্ল সাবজেক্ট 2, তাই তো? গার্লটা হচ্ছে সাবজেক্ট 2, তাহলে ইচ বয় অ্যান্ড গার্ল হ্যাজ রিসিভড এ গিফট। ইচ মানে হচ্ছে প্রত্যেক, প্রতি যোগ এক, এটা সবসময় একটা সিঙ্গুলার সেন্সকেই ডিনোট করবে, ঠিক আছে? তো ইচ বয় অ্যান্ড গার্ল হ্যাজ রিসিভড আ গিফট, তাহলে ইচ হচ্ছে প্রত্যেক। এভরি পেন অ্যান্ড পেন্সিল ইজ ইউজফুল, তাহলে এভরি মানেও কি সবগুলি, প্রত্যেকটি। আবার এভরি স্টুডেন্ট অ্যান্ড টিচার ওয়াজ ইনভাইটেড, তাহলে প্রত্যেক স্টুডেন্ট এবং টিচার তারা নিমন্ত্রিত। তাহলে প্রত্যেক, এভরি মানে প্রত্যেক, ইচ মানে প্রত্যেক, বুঝতে পেরেছ? তাহলে কিভাবে এটা হচ্ছে? সো ইচ বিফোর কম্পাউন্ড সাবজেক্টস, সিঙ্গুলার ভার্ব ইফ ইচ এভরি কামস বিফোর সাবজেক্টস জয়েন বাই অ্যান্ড ইউজ আ সিঙ্গুলার ভার্ব। ইচ দিয়ে যতই কম্পাউন্ড সেন্টেন্স তৈরি হোক না কেন, সেখানে ভার্বটা সিঙ্গুলারই হবে। নেক্সটে আসি, রিপিটেড। যদি ইচ আর এভরি রিপিটেড থাকে তবুও সিঙ্গুলার ভার্ব হবে। ইচ স্টুডেন্ট অ্যান্ড ইচ টিচার ইজ রেডি। ইচ আছে মানেই সিঙ্গুলার, তুমি ধরে নাও, ইচ আছে মানেই সিঙ্গুলার, ইচের সাথে কোনো প্লুরালের সম্পর্ক নেই। তাহলে এখানে ইচ রিপিট হয়েছে কোথায় কোথায়, এই যে একটা ইচ টিচার, ইচ স্টুডেন্ট। আবার দেখো, এভরি ম্যান অ্যান্ড এভরি উম্যান হ্যাজ রাইটস। তাহলে এভরি থাকুক বা ইচ থাকুক, এটা সবসময় সিঙ্গুলার সেন্সকেই নির্দেশ করবে। মোর এক্সাম্পলস দেখে নিচ্ছি, ইচ বয় অ্যান্ড ইচ গার্ল ওয়াজ রিওয়ার্ডেড। প্রত্যেকটা ছেলে এবং প্রত্যেকটা মেয়েকে পুরস্কার দেওয়া হচ্ছে। তাহলে এখানে দুটো ইচ আছে, তবুও এটা কিন্তু সিঙ্গুলার, মানে এটা ভাবার দরকার নেই যে যদি দুবার ইচ থাকে তাহলে সেটা প্লুরাল হয়ে যাবে। এরপরে নেক্সট চলে আসি নাম্বার 22-তে, মেনি এ। আমরা কখনো করি না মেনি এ টাইমস, মেনি এ টাইমস করি তো। এই মেনি এ টেক সিঙ্গুলার ভার্ব। আচ্ছা এখানে না এই এটাকে একটু তোমরা ইগনোর করবে, টাইম ল্যাপসটা ওখানে চলে এসেছিল, ঠিক আছে? তো মেনি এ টাইমস, ওই মেনি এ টাইমস বা মেনি এ টেক্স সিঙ্গুলার ভার্ব। দিস ইজ আ ভেরি ফেমাস এক্সাম রুল, অলদো মেনি সাউন্ডস প্লুরাল, মেনি টেক্স আ সিঙ্গুলার ভার্ব। যেহেতু মেনি এ আছে, যেমন মনে করো যে স্টুডেন্টস করে দিলাম আমি কথাটা, তাহলে এটা কি বলবে তোমরা, সিঙ্গুলার নাকি প্লুরাল? অবশ্যই প্লুরাল। কিন্তু যদি আমি এরকম করে করতাম ওয়ান অফ দ্য স্টুডেন্টস, তখন তুমি কি বলবে, এটা সিঙ্গুলার না প্লুরাল? অবশ্যই সিঙ্গুলার, যেহেতু ওয়ান আছে। ঠিক তেমনি এখানে মেনি, মেনি মানে তো অনেক, কিন্তু মেনির সঙ্গে যখন এ বসে যাচ্ছে তখন সেটা আর অনেক থাকছে না, তখন সেটা সিঙ্গুলার হয়ে যাচ্ছে। ঠিক তেমনি মেনি আ স্টুডেন্ট হ্যাজ ফেইল্ড, মানে কয়েকজন, কয়েকজন, ঠিক আছে? তাহলে কয় যোগ এক, এইভাবে ভাবতে হবে, কয়েক, যেটার উচ্চারণের শেষে এক আছে সেটা সিঙ্গুলার হবে। যেরকম প্রত্যেক, ইচ এভরি, প্রত্যেক সিঙ্গুলার হয়ে গেল, কয়েক এক আছে সেটাও সিঙ্গুলার হয়ে যাচ্ছে। সো মেনি এ ম্যান হ্যাজ ট্রাইড, মেনি এ ফ্লাওয়ার ব্লুমস ইন স্প্রিং, এ ব্লুমস করে দিল যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার সেই জন্য, ঠিক আছে? এরপর মোর দ্যান ওয়ান টেক্স সিঙ্গুলার ভার্ব, মোর দ্যান ওয়ান টেক্স সিঙ্গুলার ভার্ব। কিভাবে? এক্সাম্পল, মোর দ্যান ওয়ান স্টুডেন্ট হ্যাজ ফেইল্ড, মানে মোর দ্যান ওয়ান মানে হচ্ছে একের বেশি স্টুডেন্ট ফেল করেছে। মোর দ্যান ওয়ান পার্সন ওয়াজ ইনজিওর্ড, একের বেশি পার্সন অসুস্থ বা ইনজিওর্ড। মোর দ্যান ওয়ান প্লেয়ার ইজ অ্যাবসেন্ট, একের বেশি প্লেয়ার সে কি অনুপস্থিত, সে হচ্ছে অ্যাবসেন্ট। তাহলে মোর দ্যান ওয়ান স্টুডেন্ট, মোর দ্যান ওয়ান পার্সন অ্যান্ড মোর দ্যান ওয়ান প্লেয়ার, বোঝা গেল? তাহলে মোর দ্যান থাকলে সেটা কিন্তু কি হবে, সিঙ্গুলার হবে। যেরকম আমরা যখন কম্পারেটিভ ডিগ্রিটা করব, ক্লাস আসবে আগামীতে কম্পারেটিভ ডিগ্রি, ঠিক আছে? কম্পারেটিভ সুপারলেটিভ পজিটিভ আমরা করেছি, ওখানে কিন্তু মোর দ্যানটা আমরা ব্যবহার করে থাকি, ঠিক আছে? এক্সেপশন আছে কিছু, ইফ রিপিটিশন ইমপ্লাইজ প্লুরালিটি, রিপিটিশন যদি আসে, মোর দ্যান ওয়ান স্টুডেন্ট হ্যাজ ট্রাইড আর মোর স্টুডেন্টস দ্যান ওয়ান, এই যে মোর দ্যানের আগে মোর স্টুডেন্টস দ্যান ওয়ান, তাহলে একের থেকে বেশি এসেছে, তাহলে এটা কি হলো, প্লুরাল হয়ে গেল। দ্যানটা যদি পরে থাকে স্টুডেন্টসের পরে, অর্থাৎ প্লুরাল ভার্বের বা প্লুরাল সাবজেক্টের পরে যদি দ্যান বসে, যেমন এখানে বসলো স্টুডেন্টসের পরে দ্যান বসে গেল, তখন তুলনাটা এই স্টুডেন্টসের সাথে হচ্ছে, তাই এটা কিন্তু হ্যাভ হয়ে গেল, ঠিক আছে? এরপর আসি নাম্বার 24,
ওয়ান অফ দ্য প্লাস প্লুরাল নাউন সিঙ্গুলার ভার্ব, তাহলে কি ওয়ান অফ দ্য প্লুরাল নাউন প্লাস সিঙ্গুলার ভার্ব। এক্সাম্পলস কি আছে? ওয়ান অফ দ্য বয়েজ ইজ অ্যাবসেন্ট, ওয়ান অফ দ্য বয়েজ ইজ অ্যাবসেন্ট, এই যে কিছুক্ষণ আগেই বললাম ওয়ান অফ দ্য রয়েছে, এই যে ওয়ান অফ দ্য স্টুডেন্টস, ঠিক আছে, অর্থাৎ এক। যদি শুধু যদি এরকম আসতো যে দ্য বয়েজ, শুধু যদি এরকম হতো দ্য বয়েজ, তাহলে আমি আর ইজ লেখার সাহস হতো আমার, হতো না, দ্য বয়েজ আর অ্যাবসেন্ট লিখতাম আমি। যখন এখানে ওয়ান অফ চলে আসলো তার মানে ছেলেদের মধ্যে একজন, তখন সেটা সিঙ্গুলার হয়ে গেল। ঠিক তেমনি ওয়ান অফ মাই ফ্রেন্ডস হ্যাজ অ্যারাইভড, তাহলে এখানে ওয়ানটা হচ্ছে মেন সাবজেক্ট, আমার বন্ধুদের মধ্যে একজন। আবার ওয়ান অফ দ্য বুকস মানে হচ্ছে এখানে বইগুলোর মধ্যে একটি বই, সেই জন্য এখানে ওয়াজ আর এখানে হ্যাজ বসেছে। বোঝা গেল? এবার দেখো নাম্বার 25, দ্য অনলি নান অফ, দ্য অনলি ওয়ান অফ। অনলি আছে মানে কি? অনলি মানেই তো আমরা কি বলি, একমাত্র, সিঙ্গুলার বোঝা যাচ্ছে। এক্সাম্পল দেখে নিই, শি ইজ দ্য অনলি ওয়ান অফ দ্য গার্লস, তাহলে দ্য গার্লসের সাথে কিন্তু এখানে হ্যাজ বসলো না, এখানে শি এর সাথে হ্যাজ বসলো, সরি, এখানে কিন্তু এই শি এর সঙ্গে হ্যাজটা বসলো। আবার হি ইজ দ্য অনলি ওয়ান অফ দ্য প্লেয়ার্স হু ওয়াজ সিলেক্টেড, তাহলে প্লেয়ার্সের জন্য কিন্তু এখানে ওয়াজ বসলো না, এখানে হি এর জন্য ওয়াজ বসলো। বুঝা গেছে? কম্পেয়ার করবো, ওয়ান অফ দ্য বয়েজ হু আর সিঙ্গিং, তাহলে হু রেফার্স টু দ্য বয়েজ, এখানে হুটাকে, এখানে হুয়ের যে পূর্বপদ সেটা হচ্ছে বয়েজ, সেই কারণে এখানে বয়েজের ক্ষেত্রে কিন্তু আর বসে গেল, যেহেতু হু আছে। যদি এরকম থাকতো ওয়ান অফ দ্য বয়েজ ড্যাশ সিঙ্গিং, তাহলে ইজ সিঙ্গিং, কিন্তু এখানে কি করলাম আমরা, ওয়ান অফ দ্য বয়েজ হু ড্যাশ সিঙ্গিং, তাহলে এখানে হুটা কে বসেছে, হুটা কার জন্য বসেছে, এই পূর্বপদের জন্য। আবার দ্য অনলি ওয়ান অফ দ্য বয়েজ হু ইজ সিঙ্গিং, তাহলে দ্য অনলি করে দিলাম এখানে, দ্য অনলি ওয়ান অফ দ্য বয়েজ, ঠিক আছে, তো সেই জন্য এখানে ইজ হয়ে গেল। নেক্সটে আসবো আর নাম্বার অফ ভার্সেস দ্য নাম্বার অফ। দেখো খুব ছোট্ট ছোট্ট বিষয়, এ নাম্বার অফ আর দ্য নাম্বার অফ এর পার্থক্যটা কি, খুব ছোট্ট ছোট্ট বিষয়, কিন্তু অনেক অর্থ বহন করে, ঠিক আছে। দিস রুল ইজ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট, এ নাম্বার অফ ইজ ইকুয়াল টু প্লুরাল ভার্ব, এ নাম্বার অফটা কি, প্লুরাল ভার্ব, এ নাম্বার অফ এটা হচ্ছে প্লুরাল, মিনিং মেনি। এক্সাম্পল দেখো, এ নাম্বার অফ স্টুডেন্টস আর অ্যাবসেন্ট, এখানে এ আছে মানেই সিঙ্গুলার ধরার কিন্তু কারণ নেই, ঠিক আছে। তো আবার দেখো, যদি আমি দা নাম্বার বলি, দা নাম্বার অফ স্টুডেন্টস ইজ ইনক্রিজিং, তার মানে এখানে দাটা হচ্ছে এখানে সিঙ্গুলার সেন্সকে ডিনোট করছে, অর্থাৎ এটা একটা সংখ্যাকে বোঝাচ্ছে, একটা ইউনিটকে বোঝাচ্ছে। আবার এ নাম্বার অফ স্টুডেন্টস আর অ্যাবসেন্ট মানে হচ্ছে আজকে 50 জনের মধ্যে 30 জন আসেনি, তাহলে আ নাম্বার অফ স্টুডেন্টস আর অ্যাবসেন্ট। আমি যদি বলতাম কনস্ট্যান্টলি, আমি যদি একদম নির্দিষ্ট করে বলতাম যে একদম 30 জনই আজকে অ্যাবসেন্ট, তাহলে বলতাম দ্য নাম্বার অফ স্টুডেন্টস ইজ অ্যাবসেন্ট, তাহলে 30 জন বাচ্চা আজকে আসেনি। ওকে, ঠিক তেমনি এ নাম্বার অফ বুকস হ্যাভ বিন সোল্ড, তাহলে এ নাম্বার অফ বুকস এটা হচ্ছে গোটাটা সাবজেক্ট, সেই জন্য এখানে হ্যাভ হলো। এইভাবে করে কিন্তু ব্যাপারটাকে ধরতে হবে। তো খুব ছোট ছোট বিষয়, মাইনর ব্যাপার, বাট খুব মিনিংফুল। আবার কখনো কখনো আমরা ইউজ করি সেভারেল, ফিউ, মেনি, বোথ। ফিউ পিপল নো দ্য ট্রুথ, তাহলে ফিউ পিপল কিছু, কিছু মানুষ, কিছু কিন্তু কখনো এক নয়, কিছু মানে হচ্ছে একাধিক, তাই না, একাধিক, তো তাহলে ফিউ পিপল নো দ্য ট্রুথ। আবার সেভারেল স্টুডেন্টস আর অ্যাবসেন্ট, সেভারেল মানে অনেক, অ্যাবসেন্ট, তাহলে এখানে প্লুরাল হয়ে গেল। এগুলো সব বোথ, বোথ অ্যান্ড, বোথ অ্যান্ড দিয়ে যখন আমরা করি তখন সেটা প্লুরালই হয়। মেনি চিলড্রেন প্লে আউটসাইড, তাহলে মেনি চিলড্রেন প্লে, বোথ বয়েজ হ্যাভ অ্যারাইভড, তাহলে বোথ বয়েজের সাথে হ্যাভ হয়ে গেল, ঠিক আছে। এরপর নাম্বার 28, এভরি ওয়ান, এনি ওয়ান, সামওয়ান, নোবডি, এভরি ওয়ান, এনি ওয়ান, সামওয়ান, নোবডি, এগুলো হচ্ছে সিঙ্গুলার ভার্ব। এক্সাম্পলস কি, এভরি ওয়ান লাইকস মিউজিক, somebody is knocking, nobody knows the answer, anyone can do it, তাহলে এভরিওয়ান লাইকস মিউজিক, এভরিওয়ান, এনিওয়ান, সামওয়ান, নোবডি। তাহলে এখানে দেখো এভরিওয়ান যখন বলেছে, ওয়ান যখন আছে মানে এভরিওয়ান মানে কি প্রত্যেক, তাহলে এটা প্রতিযোগ এক, তাহলে এখানে সিঙ্গুলার বসবে। সামবডি মানে কেউ, নোবডি মানে কেউ না, এনিওয়ান মানে কেউ, কেউ কি, তাহলে প্রত্যেকের এখানে না সিঙ্গুলারকে ডিনোট করছে, একজনকে ডিনোট করছে, সেই জন্য এখানে প্রত্যেকটা জায়গাতেই কিন্তু সিঙ্গুলার ভার্বই বসেছে। বোঝা গেল?
তাহলে আজকের এই 28টা মানে 12 থেকে 28 পর্যন্ত আজকের যে মোট আমরা 16টা করলাম, 17টা অ্যাকচুয়ালি যে আমরা করলাম, সেই নিয়মগুলোর মধ্যে থেকে কিছু কোয়েশ্চেন এখানে রেখেছি। তোমরা যারা লাইভ ক্লাসটা করছো নিচে লাইভ চ্যাট অপশনে অ্যান্সারগুলো করতে পারো, যারা পরে দেখছো তারা কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে, আমি প্রত্যেককে না বলে দেবো অ্যান্সারগুলো কী হচ্ছে না হচ্ছে। এবং এগুলো হচ্ছে তোমাদের জন্য হোমওয়ার্ক, প্রত্যেকের জন্য হোমওয়ার্ক, ঠিক আছে? তো 1 নম্বর হচ্ছে ইদার রাম অর হিজ ফ্রেন্ডস ড্যাশ কামিং, ইজ নাকি আর, ইদার অর আছে মনে রাখবে। মেনি আর স্টুডেন্ট ড্যাশ ফেইল্ড, হ্যাভ নাকি হ্যাজ। এ নাম্বার অফ বয়েজ ড্যাশ অ্যাবসেন্ট, ইজ নাকি আর। দ্য নাম্বার অফ স্টুডেন্টস ড্যাশ ইনক্রিজিং, আর নাকি ইজ। দ্য টিচার অ্যালং উইথ স্টুডেন্টস ড্যাশ প্রেজেন্ট, ওয়াজ নাকি ওয়্যার। আচ্ছা এখানেও এটা টাইমটাকে বাদ দেবে। নট অনলি দ্য স্টুডেন্টস বাট অলসো দ্য টিচার ড্যাশ হ্যাপি, ওয়াজ নাকি ওয়্যার, ঠিক আছে? তো আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই। ক্লাসেসগুলো কেমন হচ্ছে, কেমন লাগছে, কিছু শিখতে পারছো কি না অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আমাদের ক্লাস কিন্তু কন্টিনিউ চলবে প্রত্যেকদিন বেলা 12টা থেকে। আগামীকাল ক্লাসটা বন্ধ থাকবে বিকজ আগামীকাল WBCS এর এক্সাম রয়েছে, অনেকেই পরীক্ষা দিতে যাবে। যারা যারা যাচ্ছ আগামীকাল WBCS প্রিলিমস দিতে, প্রত্যেকে অল দ্য ভেরি বেস্ট, খুব ভালো করে এক্সাম দাও। মানডে থেকে আবার কিন্তু যথারীতি আমাদের ক্লাস চলবে। আগামীকাল আজকে রাত্রে যেরকম 8 PM ক্লাসটা রয়েছে সেটা তো চলবেই, আগামীকালও রাতের 8 PM এর ক্লাসটা থাকবে, যেটা আমাদের টেটের জন্য স্পেশাল ক্লাস হয়ে থাকে, ঠিক আছে? দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। টিল দেন স্টে কানেক্টেড উইথ RGM এডুকেশন ইউটিউব চ্যানেল। থ্যাংক ইউ ভেরি মাচ।